আসসালামু আলাইকুম। একটু দ্রুত জয়েন করে ফেলতে হবে। যেটা বলেছিলাম গত ক্লাসে, আপনারা অনেকেই জানেন, গত ক্লাসে যারা জয়েন করেছিলেন, আমি বলেছিলাম যে আমরা ক্লাসে জয়েন হওয়ার পরে আমাদের সময়টা যেন একটু কম নষ্ট হয়, যেন দ্রুত ক্লাস শুরু করতে পারি। এই কারণে আমরা আহ, একটু দ্রুত জয়েন করে ফেলবো, যেন আমি দ্রুত ক্লাস শুরু করে দিতে পারি। গতকাল কারা কারা করেছিলেন তারা একটু জানাবেন যে গতকাল ছিলাম, এবং কে কোথায় থেকে দেখছেন একটু জানান, সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানান, বিস্তারিত একটু জানান, দ্রুত আমরা ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, দ্রুত, একটু দ্রুত চাই, একটু দ্রুত জয়েন হয়ে যেতে চাই। ওকে, ওকে, আমাদের 1 মিনিট 100 জন ভাই বোন চলে আসছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, গতকাল কারা কারা জয়েন করেছেন এটা এই জন্য জানতে যাচ্ছি যে আমাদের রেগুলারিটি মেনটেন কারা করতে পারে। গতকাল আপনারা জানেন আমরা পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন উপরে ক্লাস নিয়েছিলাম, যেখানে প্রায় 600 ভাই বোন অংশগ্রহণ করেছিলেন আমাদের ক্লাসে। এবং আজকে আমরা চেষ্টা করব যে আজকে আরো আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা হবে। এবং আপনারা জানেন আমি অলরেডি ঘোষণা দিয়েছি আমাদের যে এইরকম আপনার 1400-1500 পেজের বই না পড়ে আমরা ওই বই থেকে বা আমাদের কি বলা যায় যে 70-80 পেজের ভিতরে আমরা ইংরেজি সাজেশন তৈরি করার চেষ্টা করেছি, অর্থাৎ ইংরেজি বাংলা গণিত এই সাজেশন গুলো নিয়ে কথা বলবো। এবং এট দ্য সেম টাইম আমরা বলেছি যে প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম গ্রেড বা জবের জন্য পাস করার জন্য 3টা ক্যাটাগরির প্রশ্ন পড়তে হয় প্রাইমারি নিবন্ধন এবং বিসিএস এর। আমি একটা কথা উল্লেখ করেছি, প্রয়োজনীয় বিগত বছরের সব প্রশ্ন। এখন প্রশ্ন হচ্ছে প্রয়োজনীয় বিগত বছরের প্রশ্ন আমরা কোনগুলা বুঝবো। বলে রাখা ভালো, বিগত বছরের সব প্রশ্ন বিসিএস এর প্রাইমারির জন্য তো পড়া গুরুত্বপূর্ণ না। কিছু কিছু সিলেক্টিভ প্রশ্ন আছে, ওগুলো পড়তে হবে। প্রাইমারি বিগত বছরের প্রশ্নগুলো সবগুলোই পড়তে পারেন, কিছু কিছু বাদ দিয়ে, যেগুলো টপিকের সাথে বিশেষ করে সাধারণ জ্ঞান কিছু বাদ দিয়ে। কিন্তু বিসিএস এর বহু প্রশ্ন বাদ দেওয়া যায়, যে প্রশ্নগুলো আমাদের প্রাইমারি বা নিবন্ধনের সাথে ওতপ্রোতভাবে জড়িত নয়। ঠিক আছে, এবং আমরা বলেছিলাম যে আমরা লাস্ট নিবন্ধন পরীক্ষায় আমি খুব সম্ভবত 75টা প্রশ্ন আমরা সলভ করাইছিলাম, এবং আমি বলেছিলাম যে এই প্রশ্নগুলোর আলোকেই প্রশ্ন হবে ইনশাল্লাহ। এবং আপনারা তার ফলাফল দেখছেন, এবং শত শত হাজার হাজার ভাই বোন 18তম নিবন্ধন পরীক্ষা সফলতার সাথে প্রিলি রিটেন পাস করে এখন চাকরির জন্য অপেক্ষা প্রহর করছেন। ঠিক আছে, সেই ধারাবাহিকতায় আমাদের প্রাইমারি এবং নিবন্ধন ফ্রি কোর্সের আয়োজন, যেখানে গতকাল বলেছিলাম রবি মঙ্গল বৃহস্পতি শুক্র এই 4 দিন আপনাদের ফ্রি ক্লাস থাকবে। এবং এট দ্য সেম টাইম 2 ধরনের ক্লাস হবে, টপিক ভিত্তিক কিছু ক্লাস হবে এবং জব সলিউশন ভিত্তিক কিছু ক্লাস হবে। ওই যে আমরা বললাম বিগত বছরের প্রয়োজনীয় বিগত বছরের প্রশ্নগুলো, এই বিগত বছরের প্রশ্নগুলো আপনাদের সাথে বেসিক ডিসকাশন সহ আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আমরা আর কথা বাড়াতে চাই না, আমরা ক্লাস শুরু করে দিতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আমরা কথা বলতে চাই, আমরা একটু দ্রুত জয়েন হয়ে যেতে হবে, আমরা এখনো আমাদের অনেক ভাই বোন আছেন গতকাল যারা জয়েন করেছেন, তারাও হয়তো এখনো জয়েন করতে পারেনি। আমরা একটু অল্প সময়ের ভিতরে আমরা একটু জয়েন হয়ে যাব দ্রুত, অল্প সময়ের ভিতরে। এবং আমি আর একটা কথা বলেছিলাম যে দেখেন আয়োজনটা তো আপনাদের জন্য, সুতরাং আপনাদের যদি রেসপন্স কম দেখি বরাবরের মতোই আমি এই কার্যক্রমটা চালানো খুব কষ্টকর হয়ে যাবে। কারণ আয়োজন যাদের জন্য, তারাই যদি না থাকেন তাহলে সেই ক্ষেত্রে আয়োজন করে বা লাভ কি, আয়োজন চালিয়ে দিয়ে লাভ কি। আমরা একটু দ্রুত ক্লাসটা শেয়ার দিয়ে দিব, ওকে, আমরা একটু দ্রুত ক্লাসটা শেয়ার দিয়ে দিব, যেন আমরা পরবর্তীতে দেখতে পারি এবং এট দ্য সেম টাইম আমাদের অন্যান্য ভাই বোন যেন ক্লাসটা অংশগ্রহণ করতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আমরা 1 নম্বর কোশ্চেনটা সলভ করবো। আমরা তার আগে আমরা একটু বলবো ক্লাসের জন্য রেডি কিনা, এবং আমি বলবো যে ও আচ্ছা, এইখানে যে আপনার কোশ্চেনের পাশে যেটা লেখা আছে এইটা হচ্ছে আমাদের প্রাইমারি নিবন্ধন এই টাইপের প্রশ্নের সাল লেখা ছিল, যেটা হচ্ছে আমাদের কাজ করা হয়েছে। কিন্তু এখানে কি বলতো ফন্টের সাথে
মিলতেছে না, যার কারণে ফন্ট কাজ করতেছে না। বুঝতে পারলাম? এই কারণে আমাদের এইগুলো আসছে না, যার কারণে আমরা কিঞ্চিত ক্ষমা প্রার্থী। ঠিক আছে, ওকে ওকে, গতকাল দেখেছি, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা 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 একটু দ্রুত, একটু কষ্ট করে হলেও একটু আমরা একটু জানাই দিব অন্যদেরকে, আমাদের ভাই বোন যারা আছে, যারা ক্লাসের জন্য অপেক্ষা করে। পেইড বেস কবে থেকে শুরু হবে? ভাই পেইড বেসের কথা বলিয়েন না ভাই, ক্লাস করেন। এই পেইড বেসের কথা বললেই আমাদের অনেক কিছু ভাই বোন হয়তো বা ভাববেন যে কই ভাই পেইড বেসের বিজ্ঞাপন দিতে আসে। পেইড বেসের কথা বলিয়েন না। গতকাল কাজটা আমি হয়তো আরো 30 মিনিট দিতে পারতাম, কিন্তু পেইড বেসের কথা প্রশ্ন করছেন, আমি উত্তর দিচ্ছি, সুতরাং পরে অনেক ভাই বোন খুব মর্মাহত হয়েছেন। তা আমরা চাই না কেউ মর্মাহত হোক, আমরা চাই ক্লাসটা করুক। ক্লাসটা করা ইম্পর্টেন্ট। পেইড বেসের মধ্যে চলবে 25 তারিখ থেকে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, আমরা ক্লাসের জন্য রেডি হয়ে গেছি। ওকে, ক্লাসের জন্য রেডি হয়ে গেছে। ওকে, আপনি নিজেকে একটু যাচাই করতে পারবেন? আচ্ছা, ওকে, 1 নম্বর কোশ্চেন দিয়ে আমরা শুরু করব। 1 নম্বর কোশ্চেন দিয়ে আমরা একটা কাজ করব। কেমন? আমরা একটু কাজ করব, যে এই কাজটা করব, আমরা অবশ্যই ক্লাসটা একটু নোট করব। আমি প্রত্যেকটা প্রশ্নের সাথে নোট দিব, এই নোটটা করব। এই নোটটা যদি আপনি করতে পারবেন, তাহলে একটা প্রশ্ন থেকে এরকম 100 প্রশ্ন আপনি সলভ করতে পারবেন। এই জন্য আমি নোটটাকে বেশি গুরুত্ব দিব। আমি আশা করি যে আপনি নোট করবেন ইনশাল্লাহ। আপনি এতটুকু কষ্ট করবেন, যেহেতু ক্লাস করতেছেন, সুতরাং আপনার ক্লাসটা যেন এমন না হয় যে না শুধু পড়ার জন্য করা, এমন যাতে না হয়। আপনি করতেছেন, আপনার হাত চলবে মানে আপনি লিখবেন, আপনার চোখ চলবে মানে আপনি দেখবেন, আপনার কান চলবে যেন আপনি আপনি শুনেন, আপনার মুখ চলবে যেন আপনি আমার সাথে সাথে বলেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। 1 নম্বর কোশ্চেনটার উত্তর করবো আমরা। খুব খেয়াল করেন, আওয়ার ক্লাস কনসিস্ট অফ 20 পাবলিক। এখানে পাবলিক শব্দটা কোন নাউনের অন্তর্ভুক্ত? প্রথম কথা হচ্ছে প্রশ্নটা কেন নিয়েছে? এই প্রশ্নটা নিয়েছে ট্রান্সফরমেশন অফ নাউন এই টপিক থেকে। ট্রান্সফরমেশন অফ নাউন টপিক থেকে আমরা দেখছি বিভিন্ন সময় প্রাইমারিতে প্রশ্ন আসছে, নিবন্ধনে প্রশ্ন আসছে, 11 থেকে 20তম গ্রেডের প্রশ্ন আসছে। অর্থাৎ বিসিএস ব্যতীত অন্যান্য সব জায়গায় ট্রান্সফরমেশন অফ নাউন থেকে প্রশ্ন আসছে, যার কারণে আমরা ট্রান্সফরমেশন অফ নাউন থেকে প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি। 1 নম্বর কোশ্চেনটা একদম সবাই উত্তর করে ফেলবো, দেখি কাদের কাদের হয়। আমাদের পাবলিক শব্দটা কি বলেন তো? কমন নাউনের অন্তর্ভুক্ত, নাকি প্রপার নাউনের অন্তর্ভুক্ত, নাকি কালেকটিভ নাউনের অন্তর্ভুক্ত, নাকি অ্যাবস্ট্রাক্ট নাউনের অন্তর্ভুক্ত? আমি বারবার বলেছি, ইংরেজি এবং গণিতের বেসিক ডেভেলপমেন্ট সারা আপনার জব হওয়াটা কষ্টকর। আমি বলবো না হবে না, হওয়াটা কষ্টকর। তাই আমাকে একটু সময় দিতে হবে যেন আমি বেসিক একটু আলোচনা করে দিতে পারি। ঠিক আছে, ওকে। দ্রুত 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 আনসার একটু দ্রুত বলে দিব, শোনেন। আপনি এই প্রশ্নের উত্তর করবেন, করার পরে আপনার যদি ভুল হয় এবং আমি ব্যাখ্যা দিলে যদি আপনার ঠিক হয়, তাহলে সেটা দীর্ঘদিন মনে থাকবে। যদি আপনার ভুল না হয় এবং আপনি আন্দাজি দেন অথবা প্রশ্নই না করেন বা উত্তর না করেন, সেই ক্ষেত্রে আপনার শেখাটা পরিপূর্ণ হবে না। আর পাবলিক, খুব খেয়াল করেন, পাবলিক তো আমাদের ম্যাক্সিমাম উত্তর আমাদের দাগাচ্ছে কি বলেন তো? কালেকটিভ নাউন। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে কালেকটিভ নাউনটা কি বলেন তো? চলেন কালেকটিভ নাউন আমরা একটু দেখি। কালেকটিভ নাউন হচ্ছে ব্যক্তি বা বস্তুর সমষ্টি। ব্যক্তি বা বস্তুর সমষ্টি। কালেকটিভ নাউন কি বলেন তো? ব্যক্তি বা বস্তুর সমষ্টি। একটা উদাহরণ দিই, যেমন আমি বললাম রহিম, আমাদের মুশফিকুর রহিম। রহিম একজন ব্যক্তি, তাই না? নির্দিষ্ট একজন ব্যক্তিকে বোঝাইছে, এই কারণে রহিমটা কি বলেন তো? প্রপার নাউন। আমি যদি প্লেয়ার বলি, PLAYER, প্লেয়ার, প্লেয়ার হচ্ছে কমন নাউন। কেন বলেন তো? প্লেয়ার দ্বারা শুধু মুশফিকুর রহিমকে বোঝায়নি, বরং ওই জাতীয় সবাইকে বোঝাইছে, সব খেলোয়াড়কে বোঝাইছে। এখন অনেকগুলা প্লেয়ার নিয়ে কি হয় বলেন তো? অনেকগুলা প্লেয়ার নিয়ে কি হয়? টিম হয়, গ্রুপ হয়, কমিটি হয়, স্কোয়াড হয়। টিম হয়, গ্রুপ হয়, কমিটি হয়, স্কোয়াড হয়। তাহলে এই জায়গায় দেখেন, এই যে 11 জনকে নিয়ে কি হয়? টিম হয়। আবার এইখানে 4-5 জনকে নিয়ে কি হয়? কমিটি হয়। আবার এই যত প্লেয়ার আছে 32 জনকে নিয়ে কি কয়েকটা গ্রুপ করা হয়।
আবার কিছু প্লেয়ারকে নিয়ে স্কোয়াড করা হয়, যেমন 32 জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছে, বলেন না, বলে কি বলেন তো, 32 জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছে, কিন্তু ওই 32 জন থেকে খেলে কয়জন? 11 জন। তার মানে আপনি খুব খেয়াল করেন, এই যে কমিটি, এই যে টিম, এই যে গ্রুপ, এই যে স্কোয়াড, এই সবগুলাই কতিপয় ব্যক্তির সমষ্টি। আমি কালেকটিভ নাউনের বেলায় কি বলেছি? ব্যক্তির সমষ্টি, সহজভাবে বলা যায় কমন নাউনের সমষ্টি। কালেকটিভ নাউনকে কি বলা হয়? সহজভাবে বলা যায় কমন নাউনের সমষ্টি অথবা ব্যক্তির সমষ্টি। তার মানে সেই দিক থেকে পাবলিক তো অনেক ব্যক্তির একসাথে, সেটা কালেকটিভ নাউন বলাই চলে। আলোচনাটা কিন্তু এখানে শেষ হয়ে যায়নি, আমি বলেছি ট্রান্সফরমেশন অফ নাউন। মনে রাখতে হবে, কালেকটিভ নাউনকে যদি প্লুরাল করা হয় তখন সেটা কমন নাউন হয়ে যায়। মনে রাখতে হবে, কালেকটিভ নাউনকে যখন প্লুরাল করা হয় তখন সেই ক্ষেত্রে সেটা কমন নাউন হয়ে যায়। রেফারেন্স এর টেক্সট বুক অফ হায়ার ইংলিশ গ্রামার দেখবেন অথবা নেক্সট ফিল্ডের বই দেখবেন, ঠিক আছে? এখানে যত কথা বলা হবে শতভাগ আস্থার সাথে আপনি নিতে পারেন, নট এ সিঙ্গেল ওয়ার্ড আপনাকে এখানে ভুল ইনফরমেশন দেওয়া হবে না, এটা 100% শিওর থাকেন। তারপরে কথা বলতে যে যদি কোনো কিছু স্লিপ অফ টান হয় সেক্ষেত্রে অফকোর্স সেটা আমি আবার কারেকশন দিয়ে দেবো ইনশাআল্লাহ। তার মানে এটার উত্তর আসলে কালেকটিভ নাউন নয়, এটার উত্তর হচ্ছে কমন নাউন। আওয়ার ক্লাস কনসিস্ট অফ 20 পাবলিক। দেখেন পাবলিক এর পুরো একটা 20 যোগ করা আছে। কোনো কিছুকে দুই ভাবে প্লুরাল করা যায়, একটা হচ্ছে কি বলেন তো, এর সাথে এস বাই যুক্ত করে, আর একটা কি বলেন তো, এর পূর্বে সংখ্যাবাচক শব্দ যুক্ত করে, এর পূর্বে কি বলেন তো, সংখ্যাবাচক শব্দ যুক্ত করে। তার মানে নোট কি নেবেন বলেন তো, এখানে নোট নিবেন কালেকটিভ নাউনকে প্লুরাল করা হলে তা কমন নাউন হয়ে যায়, কালেকটিভ নাউনকে প্লুরাল করা হলে তাহলে কমন নাউন হয়ে যায়। তবে এইবার নোটটা লেখা হলে এন লিখবেন, আর নোট লেখা হলে এন লিখবেন, আর যদি বুঝতে পারেন তাহলে সি লিখবেন। তার মানে টোটাল মিলে কি বলেন তো, এনসি মানে কি বলেন তো, নোট লিখছেন এবং বুঝতে পারছেন। ক্লিয়ার? তার মানে আমাদের জানা, মানে আমরা আমাদের জানাটাই শেষ জানা নয়, এটা মাথায় রাখতে হবে। কেমন? আমাদের জানাটাই শেষ জানা নয়, এটা মাথায় রাখতে হবে। ওকে, এনসি লিখে দিব আমরা। আমরা একটু পেইড বেসের মতো করে আপনাদের রিঅ্যাকশন নিব। পেইড বেসে যেমন একটা প্রশ্ন দিয়ে সবাই বুঝতে পারছেন কিনা, সবাই সুন্দর করে ফিডব্যাক দেয়, সবাই বুঝতে পারে, কোনো কিছু বুঝতে না পারলেও বলে। আমি চাই আপনাদের ভিতর থেকেও এই ধরনের রিঅ্যাকশন আশা করি। থ্যাংক ইউ ভেরি মাচ। 1 নাম্বার কোশ্চেন আমরা আশা করি বুঝতে পেরেছি। তাহলে 1 নাম্বার কোশ্চেন, তাহলে 1 নাম্বার কোশ্চেনের উত্তর আসলে কি বলেন তো, কালেকটিভ নাউন নয়। 1 নাম্বার কোশ্চেনের উত্তর কি নয় বলেন তো, কালেকটিভ নাউন নয়। 1 নাম্বার কোশ্চেনের উত্তর হচ্ছে কমন নাউন। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, কোশ্চেন নাম্বার 2। দুই নাম্বার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, 2 নাম্বার কোশ্চেন। এটা নিবন্ধনে আসা, এই যে 7 অ্যাটলিস্ট বোঝা যায়, সপ্তম নিবন্ধনে আসা একটা প্রশ্ন। এই প্রশ্নটা কোথায় আসছে বলেন তো, আমাদের এনটিআরসি পরীক্ষায় সপ্তম নিবন্ধনে আসা প্রশ্ন। একই প্রশ্ন আবার 11তম মানে আমাদের নিবন্ধন পরীক্ষায় প্রশ্ন আসছিল। বলছে ইফ হি ডাজ নট ডু হি উইল ডাই, এটার কম্পাউন্ড করতে বলছে। আনসার কি এ হবে, ডু এন্ড ডাই হবে, অথবা ডু অর ডাই হবে, অথবা নাকি আমাদের সি হবে, হি ক্যান নট ডু এন্ড ডাই, নাকি লেট হিম ডু অর হি উইল ডাই। আনসার কোনটা হবে? এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার, দুটো। আমরা যখন উত্তর করব তখন কোশ্চেনের নাম্বারটা একটু লিখে দিব। হ্যাঁ, আমরা যখন উত্তর করব তখন কোশ্চেনের নাম্বারটা লিখে দিব। ইফ হি ডাজ নট ডু হি উইল ডাই। আমাদের এই যে ইফ থাকার কারণে, আমাদের ওই কি বলেন তো, এটা সিম্পল সেন্টেন্স না, এটা কম্পাউন্ড সেন্টেন্স না, এটা কি বলেন তো, কমপ্লেক্স সেন্টেন্স, সাবঅর্ডিনেট ক্লজ আছে। কমপ্লেক্স সেন্টেন্স, কোন সেন্টেন্স বলেন তো, কমপ্লেক্স সেন্টেন্স। এন্ড কমপ্লেক্স সেন্টেন্সকে আপনাকে বানাইতে বলছে কম্পাউন্ড সেন্টেন্স। তার কম্পাউন্ড সেন্টেন্স বানাইতে হলে
আমাদের কি বলেন তো কোঅর্ডিনেটিং কনজাংশন লাগে, এন্ড, বাট, অর, সো, তারপরে আপনার এই টাইপের আমাদের কি লাগে বলুন তো কোঅর্ডিনেটিং কনজাংশন লাগে, এবং সাধারণত দুইটা প্রিন্সিপাল ক্লজ লাগে। আনসার দ্রুত করবো আমরা, ডু অর ডাই, ডু অর ডাই, ডু অর ডাই। ওকে, আজকে ক্লাসে একটু কম রেসপন্স হচ্ছে, আমরা কি ক্লাস কম দিব, সপ্তাহে একটা বা দুটো দিব? আপনাদের একটু রেসপন্স কম পাচ্ছি, এত গুরুত্বপূর্ণ ক্লাস। আপনি দেখেন প্রথম কোশ্চেনটা শুনেন, আপনার দুর্বলতাগুলো আপনি তখন ধরতে পারবেন কিভাবে বলেন তো, যখন দেখবেন আপনার প্রশ্নগুলো ভুল হচ্ছে, তার মানে আপনার শেখার আরো কিছু আছে, তা আপনার যেটা সমস্যা আছে সেটা আরো হাজার ভাই বোনের সমস্যা আছে। এই কারণে আমরা একটু বলবো যে আমরা সবাই ক্লাসটা একটু শেয়ার দিয়ে দিই, যদি ভালো মনে হয়, আপনার কোনো ক্ষতি হবে না। দেখেন এই প্রশ্নের সবাই উত্তর দেখাচ্ছে এইটা, আমি এখনো বাজারের বইগুলোতে এই প্রশ্নের উত্তর ডু অর ডাই দেখাতে পারবো, ম্যাক্সিমাম জব সলিউশনে এই প্রশ্নের উত্তর ডু অর ডাই, কিন্তু এই প্রশ্নের উত্তর ডু অর ডাই না। একটু বিস্তারিত আলোচনা করব, খাতায় নিন। দেখেন খুব খেয়াল করেন, যদি এরকম থাকে, যেমন আমরা এটাকে আমরা একটু করি, সাবঅর্ডিনেট ক্লজটা যদি নেগেটিভ থাকে, সাবঅর্ডিনেট ক্লজটা যদি নেগেটিভ থাকে, যেমন if you do not work hard, খুব খেয়াল করেন, you will fail। এখন if you do not এর পরিবর্তে কি লেখা যায় বলেন তো, unless লেখা যায়, unless you work hard, unless you work hard you will fail। যদি না তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি ফেল করবে। খুবই সুন্দর কথা, খুবই সত্য কথা, খুবই মার্জিতপূর্ণ কথা, বুঝাতে পারলাম? ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। যদি না তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি ফেল করবে। ইফ ইউ ডু নট এর পরিবর্তে এর সিনোনিম কি বলেন তো, আনলেস। আপনারা ইন্টারমিডিয়েটে পড়ে আসছেন, বিশেষ করে চৌধুরী হোসেনের বই থেকে, ওখানে ইউ ব্যতীত অন্য কোনো উদাহরণ ছিল না। আপনি মনে করে দেখেন, ইউ ব্যতীত অন্য কোনো উদাহরণ ছিল না। মনে রাখতে হবে এটা তো আমরা কম্পাউন্ড সেন্টেন্স, তাই না? যদি সাবজেক্ট ইউ থাকে, মানে সেকেন্ড পারসন থাকে, কখন? যদি সাবঅর্ডিনেট ক্লজটা নেগেটিভ থাকে এবং সাবজেক্ট যদি কি থাকে বলেন তো, সেকেন্ড পারসন থাকে। সাবজেক্ট যদি কি থাকে বলেন তো, সেকেন্ড পারসন থাকে। সেকেন্ড পারসন কয়টা? একটাই তো, ইউ। সাবজেক্ট যদি সেকেন্ড পারসন থাকে তখন এটার উত্তর হয় এরকম, ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেল। এটার উত্তর হয় তখন যখন সাবজেক্ট কি থাকে বলতো, সেকেন্ড পারসন থাকে। কিন্তু সাবঅর্ডিনেট ক্লজটা যখন নেগেটিভ থাকে, তখন সাবঅর্ডিনেট ক্লজটা যদি নেগেটিভ থাকে তখন সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন থাকে। আমি কি বুঝাইলাম? সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন থাকে তখন লেট দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স শুরু করতে হয়। রেফারেন্স এ টেক্সট ফাংশনাল ইংলিশ বুক, বুঝতে পারলাম? মহিউদ্দিন কাসেম স্যারের ফাংশনাল ইংলিশ বুকে দেখবেন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে দেখবেন খুব সুন্দর বাংলায় লেখা আছে, ওই বইটা বাংলাতেও আছে, বুঝতে পারলাম? আমি প্রত্যেকটা উদাহরণের সাথে আমি জানি কনফিউশন পূর্ণ প্রশ্ন চ্যাপ্টারের নাম সহ বইয়ের নাম সহ বলে দিচ্ছি যেন আপনি রিচেক করতে পারেন। তার মানে এই ডু অর ডাই কখন আসবে, ডু অর ডাই কখন আসবে খেলাটা বলেন তো, এই যে এইখানে যদি সেকেন্ড পারসন থাকে, কিন্তু এখানে যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন থাকে তখন লেট দ্বারা শুরু হবে। কি দ্বারা শুরু হবে? লেট। প্রথম এক্সাম্পলটা কি? লেট, এরপরে অবজেক্ট প্রোনাউন, এরপরে লেট এর পরে আমাদের ভার্বের বেস ফর্ম হয়, এটা আমরা জানি। তাহলে আমাদের ভার্বের বেস ফর্ম, এরপরে ওর বাকি সবটা ঠিকঠাক আছে। উত্তর ডি নাম্বার, উত্তর বি নাম্বার না। দেখেন ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ভুল করছেন, অথচ এটা বিগত বছরের প্রশ্ন। আপনি বিগত বছরের প্রশ্ন পড়ছেন, প্রশ্ন পড়লে বিগত বছরের প্রশ্নের ব্যাখ্যাতে ভুল দেওয়া থাকে। তাহলে আনসার এটা কি বলেন তো? বি নাম্বার নয়। আনসার এটার বি নাম্বার নয়, আনসার হচ্ছে ডি নাম্বার। সঠিক উত্তর ডি নাম্বার, সঠিক উত্তর ডি নাম্বার। সঠিক উত্তর ডি নাম্বার। যদি বলেন হয়েছে
সাবজেক্ট যদি আমাদের কি থাকে বলেন তো, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন থাকে, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন থাকে তখন লেট দ্বারা শুরু করতে হয়, আর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন থাকে তাহলে আমাদের ডু অর ডাই এই ফরম্যাটে হয়। ডু অর ডাই এই ফরম্যাটে হয়। এটা নিবন্ধনে আসে প্রশ্ন ভাই। এখন বলবেন যে ভাই এত কঠিন প্রশ্ন, শুনেন আমি তো আপনাকে সলভ করে দিব কনফিউশন পুরো প্রশ্নগুলাই, আমি তো সলভ করে দিব যে প্রশ্নগুলো কনফিউশন এই প্রশ্নগুলাই। এখন কনফিউশন পূর্ণ প্রশ্নগুলো যদি সলভ না করে দিই, এখন সহজ সহজ প্রশ্ন সলভ করে দিয়ে লাভ কি বলেন? যেগুলাতে আপনি ভুল করবেন আমি তো ওই প্রশ্নগুলো আপনাকে সলভ করে দিব, যে প্রশ্নগুলো আপনি ভুল করবেন আমি তো ওই প্রশ্নগুলো আপনাকে সলভ করে দিব, তাই না? এই জন্য আমি কঠিন কঠিন প্রশ্ন রাখছি বা কনফিউশন পূর্ণ প্রশ্ন রাখছি। ওকে, 3 নম্বর প্রশ্ন ঝামেলা আছে, 4 নম্বর কোশ্চেনটা করবেন। হুইচ ইজ রাইট, নিচের কোনটা সঠিক? হুইচ ইজ রাইট, নিচের কোনটা সঠিক? সেকেন্ড পারসন হলে লেট হবে না, হ্যাঁ এক্স্যাক্টলি, সেকেন্ড পারসন হলে লেট হবে না। বইটার পিডিএফ ফাইল দিবেন কেন ভাই? এটা কেমন ধরনের কথা? মানে বইটার পিডিএফ ফাইল এটা কেমন কথা বলেন তো? আপনার প্রয়োজন হলে আপনি এটা কিনেন, বইটার পিডিএফ ফাইল দেওয়া যায়? বইটার পিডিএফ ফাইল কি দেওয়া যায়? আপনি কয়টা বই কিনবেন বলেন, কয়টা বই কিনবেন? আমি যে বইটার কথা বলেছি এই যে টেক্সট বুক অফ অ্যাডভান্স ফাংশন লিখেছি মহিউদ্দিনের কাছে, তো বহু আগের বই, আর এই বইয়ের পিডিএফ আপনাকে কেন দিব? এগুলো কিনে তো আমি পড়ি, তাহলে আপনার পড়ার দরকার কি? আপনি ক্লাস করেন মনোযোগ দিয়ে, যতটুকু লাগে ডাবল দিয়ে দেবেন ইনশাল্লাহ। কোশ্চেন নাম্বার 4। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4 কি আছে ভাই বলেন তো? কোশ্চেন নাম্বার 4, ওকে, কোশ্চেন নাম্বার 4 দ্রুত কি বলা আছে একটু দ্রুত উত্তর করি। কোশ্চেন নাম্বার 4 বলছে হি এন্ড মাইসেলফ ওয়েন্ট আউট। অপশন বি নাম্বার মাইসেলফ এন্ড হি ওয়েন্ট আউট। অপশন সি নাম্বার আই এন্ড হি ওয়েন্ট আউট। জানো না বলো না? অপশন ডি নাম্বার হি এন্ড আই ওয়েন্ট আউট। প্রশ্নটা কোন জায়গা থেকে আসছে এটা আগে বুঝতে হবে, প্রশ্নটা কোন জায়গা থেকে আসছে এটা আগে বুঝতে হবে। আমাদের অধিকাংশ ছেলে মেয়ে যেটা করে, প্রশ্ন কোন জায়গা থেকে আসছে এটা না বুঝে মজা লাগার বা ভালো লাগার ভিত্তিতে ইংরেজি প্রশ্ন উত্তর করে। তো ইংরেজি প্রশ্নের উত্তর তো মজা লাগা বা ভালো লাগার উপর ডিপেন্ড করে করলে হবে না, আপনাকে বুঝতে হবে কোন টপিক থেকে আসছে। প্রশ্নটা আসছে প্রোনাউনের সাবজেক্ট প্রোনাউন থেকে। কোন প্রোনাউন থেকে বলুন তো? সাবজেক্ট প্রোনাউন এবং রিফ্লেক্সিভ প্রোনাউন থেকে। পার্সোনাল প্রোনাউনের একটা প্রকারভেদ আছে বা একটা রূপভেদ আছে, সেটা হচ্ছে কি বলুন তো? সাবজেক্টিভ প্রোনাউন। এখন সাবজেক্টিভ প্রোনাউন থেকে আসছে এবং এট দ্য সেম টাইম কোথা থেকে আসছে বলেন তো? রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার থেকে আসছে। এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে ওয়েন্ট। বলেন ভার্ব কি বলেন তো? ওয়েন্ট। তো ভার্বের সাবজেক্ট হিসাবে সাবজেক্টিভ প্রোনাউন বসে। ভার্বের সাবজেক্ট হিসাবে কি প্রোনাউন বসে বলেন তো? সাবজেক্টিভ প্রোনাউন বসে। তাহলে হি সাবজেক্টিভ প্রোনাউন, কোনো সন্দেহ নাই, কিন্তু মাইসেলফ তো সাবজেক্টিভ প্রোনাউন না। মনে রাখতে হবে রিসিপ্রোকাল এবং রিফ্লেক্সিভ প্রোনাউন ভার্বের সাবজেক্ট হিসাবে বসতে পারে না। নোট দিয়ে লিখে রাখেন। বহু এই একটা নিয়ম দেখেন, আপনার সারা জীবন শিখে আসছেন ভার্বের সাবজেক্ট হিসাবে নাউন বা প্রোনাউন বসে। কে বলছে আপনার এই কথা? ভার্বের সাবজেক্ট হিসাবে নাউন বা প্রোনাউন বসে কে বলছে? দুইটা বাদ আছে। এক নাম্বার রিসিপ্রোকাল প্রোনাউন ইচ আদার এবং ওয়ান অ্যানাদার, আর এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন সেলফ যুক্ত যে কোনো প্রোনাউন। এরা ভার্বের সাবজেক্ট হিসেবে বসতে পারে না, এরা ভার্বের সাবজেক্ট হিসেবে বসতে পারে না, স্পোকেনে পারে, রিটেনে পারে না। তার মানে এই রিফ্লেক্স মানে মাইসেলফ শব্দের এখানে বসবে না, তার মানে এটা আনসার হইল না। অপশন বি নাম্বার মাইসেলফ এন্ড হি, একই কথা, মাইসেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন ভার্বের সাবজেক্ট হিসেবে বসতে পারে না। আনসার সি নাম্বার অথবা ডি নাম্বার, আই এন্ড হি ওয়েন্ট আউট, হি এন্ড আই ওয়েন্ট আউট। দেখি একটা প্রশ্নের ভিতরে কত ধরনের ভেরিয়েশন আসছে। এই দুইটার ভিতরে তো যে কোনোটাই হওয়া উচিত। আই এন্ড হি আর হি এন্ড আই একই তো কথা, কিন্তু না। সিকোয়েন্স অফ প্রোনাউন নামে একটা পার্ট আছে প্রোনাউনের ভিতরে, সিকোয়েন্স অফ প্রোনাউন নামে একটা পার্ট আছে, যে পার্সোনাল প্রোনাউনের ব্যবহারের নিয়ম বিধি। ওখানে আমরা একটা কথা বলি যে 2 3 1, আর একটা হচ্ছে 1 2 3। 2 3 1 বলে সাধারণ ক্ষেত্রে বা জেনারেল ফ্যাক্টর, এটা ক্ষেত্রে বলতে নেগেটিভের বেলায়, মানে দোষ স্বীকারের বেলায়। এখন 2 3 1
এই ক্ষেত্রে ব্যবহার করতে হবে। তার মানে 2 3 1 এর প্রথম কি বলেন তো, সেকেন্ড পারসন, দ্বিতীয়তে কি বলেন তো, থার্ড পারসন, তৃতীয়তে কি বলেন তো, ফার্স্ট পারসন। তাহলে প্রথমেই কি আছে বলেন তো, এই যে থার্ড পারসন আছে। আমাদের প্রথমে 3 দিলে কি জীবনে 231 হয়? হয় না। তাহলে সঠিক আনসার কোনটা বলেন তো? এইটা। কেন বলেন তো? এই যে 2 2 3 1, 2 3 1, 2 সরি সি নাম্বার না, সি নাম্বার বি নাম্বার, 2 3 1। ধরো এখানে আমার সেকেন্ড পারসন নাই, তার মানে 3 আর 1 আছে, 3 আর 1 আছে। ওই যে বললাম স্লিপ অফ টাইম, এই যে এটা হচ্ছে স্লিপ অফ টাইম। 2 3 1 মিলান, 2 3 1। এখন লাস্টে তো 3 কখনোই থাকে না, 2 3 1, 3 মাঝখানে থাকে। এখন 2 নাই, তাহলে হবে কি 3 1। আনসার কি? ডি নাম্বার। আনসার কি বলেন তো? ডি নাম্বার। তো একটা প্রশ্নের ব্যাখ্যা জানতে হলে আপনাকে কতটুকু বেসিক জানতে হবে? বোঝানো গেল? একটা প্রশ্নের ব্যাখ্যা জানতে গেলে আমাদের কতটুকু ব্যাখ্যা জানতে হবে? বোঝানো গেল? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এই 4 নাম্বারটা বুঝতে পারছি কিনা আমাদের একটু বলতে হবে ভাই। 4 নাম্বারটা বুঝতে পারছি? 4 নাম্বারটা কি আমরা বুঝতে পারলাম? 4 নাম্বারটা বুঝতে পারলাম কি? একটু বলেন। 4 নাম্বারটা বুঝতে পারছি, একটু বলেন। গতকালের ক্লাস যারা করছিলেন, আজকে 5 নাম্বার কোশ্চেনটা তাদের পারার কথা। এই জন্য অনুরোধ করব 5 নাম্বার কোশ্চেনের উত্তরটা আপনারা লিখবেন। 5 নাম্বার কোশ্চেনের উত্তরটা আপনারা লিখবেন। 5 নাম্বার প্রশ্নের উত্তর কোনটা হতে পারে? বুঝছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে, অনেকেই বুঝছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে ওকে, গতকাল যারা ক্লাস করেছিলেন, তারা 5 নাম্বার কোশ্চেন দেখেন। হিজ ইয়াঙ্গার ব্রাদার ইজ আ স্কুল বয়। তার ইয়াঙ্গার ব্রাদার হচ্ছে একটা স্কুল বয়। বুঝতে পারলাম? ওই যে গতকাল বলছিলাম কি বলেন তো, ওই যে আর্টিকেল দেখেন, আর্টিকেল আছে, কি আছে বলেন তো? আর্টিকেল আছে। আর্টিকেলের পর 2 ডট, এটা নাউন, তাহলে এটা কি বলেন তো? 2 নাম্বার, এটা অ্যাডজেক্টিভ। আমরা আরেক কথা বলেছিলাম, যদিও প্রশ্নটা আসছে নাউন ফাংশনিং এস অ্যাডজেক্টিভ, এই টপিক থেকে, এটা অ্যাডজেক্টিভের একটা আলোচনা। পাশাপাশি যদি 3-4টা নাউন বসে, তখন মনে রাখতে হবে সর্বশেষ নাউনটাই কেবল নাউন, পূর্বের নাউনগুলো অ্যাডজেক্টিভের কাজ করে। আমি আরেকটা কথা বলেছিলাম, নাউনের আগে গরু ছাগল কুত্তা বিলাই হাঁস মুরগি যা মন চাই তা থাকুক, ওটা অ্যাডজেক্টিভ। বুঝাতে পারলাম? নাউনের আগে একটা ওয়ার্ড, সেটা যেটা মন চাই সেটা থাকুক, সেটা থাকুক, ওটার নাম কি বলেন তো? অ্যাডজেক্টিভ। যদি এটা বুঝে থাকেন তাহলে আমরা একটা উদাহরণ দেব। তার মানে এটার উত্তর কি বলেন তো? অ্যাডজেক্টিভ। এটা বলেন তো, হুইচ বুক ডু ইউ লাইক, অথবা ডু ইউ নিড। হুইচ বুক ডু ইউ নিড, এখানে হুইচটা আসলে কি বলেন তো? দ্রুত উত্তর করেন। হুইচ বুক ডু ইউ নিড, এখানে হুইচটা আসলে কি বলেন তো? এখানে হুইচটা আসলে কি একটু বলেন তো দ্রুত। হুইচটা আসলে কি এখানে দ্রুত, একটু দ্রুত বলতে চাই। দেখেন, স্বাভাবিক দৃষ্টিতে যখন আমরা দেখব তখন এটা বিগত বছর আসা একটা প্রশ্ন। হুইচ বুক ডু ইউ নিড, এটা বিগত বছর আসা একটা প্রশ্ন। স্বাভাবিক দৃষ্টিতে আমরা যখন দেখব তখন হুইচ হচ্ছে আমাদের প্রোনাউন। হুইচ হচ্ছে কি বলেন তো? প্রোনাউন। কিন্তু এখানে দেখেন বুক শব্দটা নাউন। তা আমরা বলেছি কি, নাউনের পূর্বে গরু ছাগল কুত্তা মহিষ হাঁস বিলাই যা মন চাই তা থাকুক না কেন, সেটা কি হবে বলেন তো? অ্যাডজেক্টিভ হবে। সুতরাং এই বাক্যে হুইচ হচ্ছে কি বলেন তো? অ্যাডজেক্টিভ। এই বাক্যে হুইচ কি বলেন তো? অ্যাডজেক্টিভ। ওকে, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 দ্রুত উত্তর করবেন। বলছে আকবর স্টিল ওয়ার্কস ইন দ্য অফিস। এই প্রশ্নে
আমরা এমন একটা টপিক শিখাবো, ধরেন আপনি যদি নিয়ম নাও বুঝেন, কিচ্ছু বুঝেন না, তারপরে এই টাইপের প্রশ্নের উত্তর করতে পারবেন। এবং এই টাইপের প্রশ্ন থেকে শত শত হাজার হাজার পরীক্ষায় প্রশ্ন আসে। তার আগে আমরা বলবো যে 6 নম্বর প্রশ্ন উত্তরটা কি হতে পারে। আকবর স্টিল ওয়ার্কস ইন দ্যাট অফিস। আকবর ওই অফিসে এখনো কাজ করে। তাহলে স্টিলটা কি? অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন নাকি কনজাংশন? দ্রুত উত্তর চাই, দ্রুত উত্তর চাই। আপনার প্রশ্নের নাম্বারটা একটু লিখিয়েন ভাই, হ্যাঁ, তাহলে আমার বুঝতে সুবিধা হয়। ক্লাস ভাই, ক্লাস। দ্রুত উত্তর চাই। 6 অ্যাডজেক্টিভ, ওকে। 6 নাউন, ওকে। যে যেটা পারেন, আপনার কাছে যেটা মনে হয়। 6 নাউন, ওকে। দ্রুত চাই, উত্তর চাই, দ্রুত দ্রুত উত্তর চাই। দেখেন, খুব খেয়াল করেন, ওই যে দেখেন, বাংলা করেন। আকবর স্টিল ওয়ার্কস ইন দ্যাট অফিস। আকবর এখনো, কখনো, এখনো। আপনি যদি ভার্বকে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, এই চারটার নাম হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। এই চারটার নাম কি ভাই বলেন তো? রিলেটিভ অ্যাডভার্ব। আপনি যদি ভার্বকে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ এই চারটা দিয়ে প্রশ্ন করেন, সেই ক্ষেত্রে আপনি যদি ভার্বকে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ এই চারটা দিয়ে যদি আপনি প্রশ্ন করেন, সেই ক্ষেত্রে এটার উত্তর যদি পেয়ে যান, তাহলে ওটার নাম অ্যাডভার্ব। উত্তর যদি পেয়ে যান, ওটার নাম কি বলেন তো? অ্যাডভার্ব। আবার খুব খেয়াল করেন, এই যে আকবর কি বলেন তো? সাবজেক্ট। আবার ওয়ার্কস কি বলেন তো? ভার্ব। ভার্ব মনে রাখবেন, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে, তাহলে ওটা সমান সমান অ্যাডভার্ব হয়। আবার দেখবেন, অক্সিলারি ভার্ব, AUXI, অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব, এদের মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে, ওটাও অ্যাডভার্ব হয়। এই দুটো টেকনিক একটু লিখে রাখেন। সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে, ওটাও অ্যাডভার্ব হয়। আবার অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব এর মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে, ওটাও অ্যাডভার্ব হয়। ওটাও কি হয় বলেন তো? অ্যাডভার্ব হয়। তাহলে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে একটা ওয়ার্ড থাকলে ওটা অ্যাডভার্ব। অক্সিলারি ভার্ব এবং মূল ভার্ব এদের মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে, ওটার নাম কি বলেন তো? অ্যাডভার্ব। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, যদি এটা বুঝে থাকেন, তাহলে এটা একটু করেন আপনারা। যেমন it is best analyzed. It is best analyzed. বলেন তো এখানে বেস্ট শব্দটা কি? অপশন এ অ্যাডভার্ব, অপশন 2 অ্যাডজেক্টিভ। উত্তর করেন সবাই, বুঝে উত্তর করেন। উত্তর চাই। স্যার আপনার ভিডিওতে এটা শিখছি, থ্যাংক ইউ ভেরি মাচ। শিখতে পারাটা গুরুত্বপূর্ণ, সেটা ভিডিও থেকে শিখেন, ক্লাস থেকে শিখেন, কোনো ব্যাপার না। ওকে, খুব খেয়াল করেন তো, খুব খেয়াল করেন কি আছে ভাই বলেন তো? খুব খেয়াল করেন, দেখেন অক্সিলারি ভার্ব আছে, অ্যাডজেক্টিভ না। অ্যাডজেক্টিভ কি করে হয়? আগের নিয়মটাই তো পড়াইলাম ভাই। অ্যাডজেক্টিভ কি করে হয়? অ্যাডজেক্টিভ না। খুব খেয়াল করেন, স্বাভাবিক দৃষ্টিতে বেস্ট শব্দটা অ্যাডজেক্টিভ। স্বাভাবিক দৃষ্টিতে বেস্ট শব্দটা অ্যাডজেক্টিভ, এত কোনো সন্দেহ নাই, এত কোনো আপত্তি নাই, এটা আপনারও নাই, আমারও নাই। কিন্তু এই বাক্যে বেস্ট শব্দটা কি বলেন তো? অ্যাডভার্ব। কেন? দেখেন, অক্সিলারি ভার্ব এবং মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব।
অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে একটা ওয়ার্ড যদি থাকে ওটার নাম অ্যাডভার্ব। মূল আলোচনা কি বলেন তো, বেস্ট শব্দটা কাকে মডিফাই করছে বলেন তো, বেস্ট শব্দটা কার জন্য বসছে, এই যে অ্যানালাইস্টের জন্য। ভার্বকে মডিফাই করলে ওটা অ্যাডভার্ব হয়। এটা হচ্ছে বেসিক আলোচনা, বেসিক বুঝে তার পরবর্তী শর্টকাট আলোচনা, এবং এটা হচ্ছে পরীক্ষায় প্রশ্নের দ্রুত উত্তর করার জন্য আলোচনা। বুঝতে পারলাম? তাহলে এখানে বেস্ট শব্দটা কোনোভাবে অ্যাডজেক্টিভ হইতে পারে না, অবশ্যই বেস্ট শব্দটা এখানে অ্যাডভার্ব হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8, হি রাইটস আ লেটার, হিয়ার লেটার ইজ। আমাদের প্রাইমারি প্রশ্ন আসছে, এটা 14 এবং 19, 2014 সালে প্রশ্নটা আসছে এবং একই প্রশ্ন 2019 সালে আসছে প্রাইমারি পরীক্ষায়। 2000 কত সালে আসছে, 2014 সালে প্রশ্ন আসছে, একই প্রশ্ন 2019 সালে আসছে। হ্যালো, ক্লাসে আপনি ক্লাসে ভাই, দ্রুত উত্তর করেন, দ্রুত 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 উত্তর করেন। দ্রুত উত্তর চাই। ওকে, প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব নাকি অন্য কোনো ভার্ব? দ্রুত উত্তর চাই। 8 নাম্বার প্রশ্ন, উত্তর একটা কিন্তু, চলেন দেখার চেষ্টা করি। 1 নাম্বার প্রিন্সিপাল ভার্ব, হি রাইটস আ লেটার। 2 নাম্বার অক্সিলারি ভার্ব। ওকে, 3 নাম্বার ট্রানজিটিভ ভার্ব, এটাও হতে পারে। 4 নাম্বার ইনট্রানজিটিভ ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নের যদি আপনি সঠিক ব্যাখ্যা জানতে চান, তাহলে এই 4টা ভার্ব সম্পর্কে আপনার পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে, নাহলে আপনি জানবেন না। চলেন আমরা একটু চেষ্টা করি, আমরা একটু চেষ্টা করি। দেখেন, প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে, পিভি সম্পর্কে যখন আমরা কথা বলি, খুব খেয়াল করেন, একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সেন্টেন্সে একটি ভার্ব থাকলে তা পিভি। কোন একটা সেন্টেন্সে যদি একটা ভার্ব থাকে, সেটা যে ভার্বই থাকুক না কেন, ওটার নাম কি বলেন তো, প্রিন্সিপাল ভার্ব। যদি আমি বলি, যেমন হি ইজ আ স্টুডেন্ট, অথবা আই হ্যাভ আ পেন। খুব খেয়াল করেন, এইখানে হ্যাভ ভার্ব অথবা লিঙ্কিং ভার্ব অপশন দেয়া থাকবে না। তখন বাক্যে একটা মাত্র ভার্ব আছে, তার মানে এই ভার্বের নাম প্রিন্সিপাল ভার্ব। সেন্টেন্সে একটা ভার্ব থাকলে, সেটা প্রিন্সিপাল ভার্ব থাকুক অথবা অক্সিলারি ভার্ব থাকুক, অথবা যে মন হ্যাভ ভার্ব থাকুক, যাই মন চাই তা ভার্ব থাকুক, প্রিন্সিপাল ভার্বের ডেফিনেশন কি? সেন্টেন্সে একটা ভার্ব থাকা মানে কি বলেন তো, সেন্টেন্সে একটা ভার্ব থাকা মানে কি বলেন তো, প্রিন্সিপাল ভার্ব। জানালা শেষ। তার মানে এখানে ইজ প্রিন্সিপাল ভার্ব, হ্যাভ প্রিন্সিপাল ভার্ব, এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। এখন এতটুকু যিনি জানেন, উনি উত্তর করছেন প্রিন্সিপাল ভার্ব, কিন্তু আমাদের উত্তর প্রিন্সিপাল ভার্ব না। বুঝাতে পারলাম? ওকে, পরবর্তী চলে আমরা অক্সিলারি ভার্ব তো এমনিতেই না এমনিতেই বোঝা যায়। আমরা ট্রানজিটিভ ভার্ব সম্পর্কে একটু কথা বলবো, আর ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে আমরা একটু কথা বলবো, কেননা এই দুইটার ভিতরেই আমাদের উত্তর লুকায়িত আছে। ট্রানজিটিভ ভার্বের বাংলা হচ্ছে সকর্মক্রিয়া। সকর্মক্রিয়া। ট্রানজিটিভ ভার্বের বাংলা কি বলুন তো, সকর্মক্রিয়া। বাংলায় স মানে এটা কি মানে যেন আছে বা থাকা বা বিদ্যমান থাকা, আর কর্ম মানে কি বলুন তো, কর্ম মানে তো অবজেক্ট। কর্ম মানে কি বলুন তো, অবজেক্ট। স মানে কি বলুন তো, বাংলায় স মানে কি বলুন তো, আছে বা থাকা বা বিদ্যমান। ওই যে তুমি সপরিবারে এসো, বাংলা একটা বাক্য শুদ্ধিকরণে আসে না, তুমি সপরিবারে এসো। স মানে কি বলুন তো, পরিবার সহ এসো।
থাকা। আর কর্ম মানে কি বলেন তো অবজেক্ট। তো যেই সকল ভার্বের ক্রিয়া মানে ভার্ব, যে সকল ভার্বের অবজেক্ট থাকে ওইটার নাম ট্রানজিটিভ ভার্ব। এখন অবজেক্ট কি করে পাওয়া যায়? অবজেক্ট পাওয়া যায় ভার্বকে হোয়াট অবলিক হুম দিয়ে প্রশ্ন করলে, অথবা ভার্বের পরে ইট ব্যবহার করতে পারলে। সংক্ষিপ্ত টেকনিক, ভার্বকে হোয়াট অথবা হুম দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে ওটা ট্রানজিটিভ ভার্ব, কারণ ওখানে অবজেক্ট আছে। কেন আমরা বলেছি অবজেক্ট কেন থাকতে হবে? সকর্ম ক্রিয়ার বাংলা কি বলেন তো, ইংরেজি কি বলেন তো? ট্রানজিটিভ ভার্ব। তার মানে যে সকল ভার্বের কর্ম আছে, যে সকল ভার্বের অবজেক্ট আছে, ওগুলাকে কি বলা হয়? ট্রানজিটিভ ভার্ব বলা হয়। ওগুলাকে কি বলা হয়? ট্রানজিটিভ ভার্ব বলা হয়। এবার আপনি খুব খেয়াল করেন, হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে। হোয়াট ডাজ হি রাইট, সে কি লেখে? সে একটা চিঠি লেখে। এই লেটারটা হচ্ছে অবজেক্ট। অথবা হি রাইটস ইট, ইট ব্যবহার করতে পারেন নাকি? দেখেন, ইট ব্যবহার করতে পারার মানে এখানে আমাদের অবজেক্ট আছে। যেহেতু আমরা অবজেক্ট পেয়ে গেছি, ভার্বের অবজেক্ট যদি থাকে তাহলে ওটা কর্ম, আর কর্মযুক্ত যদি ভার্ব থাকে ওটার নাম ট্রানজিটিভ ভার্ব। এটার উত্তর ট্রানজিটিভ ভার্ব, 100% প্রিন্সিপাল ভার্ব না। এখন বলতে পারেন ভাই প্রিন্সিপাল ভার্ব না কেন? একটু আমি উদাহরণ দিছিলাম যে হি ইজ এ স্টুডেন্ট, এটা তো প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব হওয়ার জন্য অবজেক্ট থাকা বাধ্যতামূলক না। যেমন আমি যদি বলি হি ওয়েন্ট হুম, এটা আমাদের ইন্ট্রানজিটিভ ভার্ব। অপশনে ইন্ট্রানজিটিভ ভার্ব না থাকলে কি দেখাবো আমরা? প্রিন্সিপাল ভার্ব। কেন বলেন তো? কারণ আমাদের এখানে, কেন বলেন তো, আমাদের একটা মাত্র ভার্ব আছে। তার মানে প্রিন্সিপাল ভার্ব হইতে অবজেক্ট থাকাটা বাধ্যতামূলক না। হি রাইটস আ লেটার, এটা অফকোর্স একটা প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বে যদি অবজেক্ট থাকে তখন প্রিন্সিপাল ভার্ব ট্রানজিটিভ ভার্ব হয়ে যায়। প্রিন্সিপাল ভার্বে যখন অবজেক্ট থাকে তখন সেটা আর প্রিন্সিপাল ভার্ব নাম থাকে না, তখন ওটার নাম কি হয়ে যাবে বলেন তো? ট্রানজিটিভ ভার্ব। এই বেসিক না জানলে আপনি মুখস্থ করে কয়দিন শিখবেন বলেন? নিজের বিবেককে প্রশ্ন করেন, আদৌ কি এই জিনিস মুখস্থ করে সম্ভব কি না? আমি বুঝাতে পারলাম। তাহলে আনসার কোনটা বলেন তো? আনসার হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব, নট প্রিন্সিপাল ভার্ব। যারা উত্তর দিয়েছেন ভুল দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তীতে চলেন আরেকটা প্রশ্ন করি, খুব খেয়াল করেন। কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9 উত্তর করেন। কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9 এর উত্তর করেন। আপনাদের ক্লাসে আজকে খুব বাজেভাবে রেসপন্স পাইলাম, বুঝছেন? এগুলো আমাকে ক্লাস নিতে নিরুৎসাহিত করে। আপনারা না করেন শেয়ার, না করলেন ঠিকঠাক মতো উত্তর, মানে কেমন জানি হয়ে গেছেন। এটা হচ্ছে ফ্রি কোর্সের একমাত্র অপকারিতা বা ডিসঅ্যাডভান্টেজ, আমরা মূল্যায়ন করি না আর কি। অথচ আপনি দেখেন সারা জীবন ধরে পড়তেছেন, 25 বছর 26 বছর ধরে ইংরেজি পড়তেছেন, অথচ যে কয়টা প্রশ্ন দিচ্ছে কয়টা প্রশ্ন তো সঠিক হয়েছে বলেন? বুঝাতে পারলাম? ওকে, কোশ্চেন নাম্বার 9, a basket of apples dash been sold, a basket of apples dash been sold। এই প্রশ্নটা আসছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। এই প্রশ্ন কোথায় থেকে আসছে বলেন তো? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমি একটা কথা বলি যে রিয়েল সাবজেক্ট অনুসারে ভার্ব ব্যবহার করতে হয়। কোন সাবজেক্ট অনুসারে ভার্ব ব্যবহার করতে হয় বলেন তো? রিয়েল সাবজেক্ট অনুসারে ভার্ব ব্যবহার করতে হয়। আমি এই কথাও বলি, রিয়েল সাবজেক্ট থাকে প্রিপোজিশনের পূর্বে, তাহলে প্রিপোজিশনের পূর্ববর্তী নাউন বা প্রোনাউনটাকে রিয়েল সাবজেক্ট বলা হয়। এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 1 নাম্বার নিয়ম। যারা আমার এর আগে ক্লাস করছেন তাদেরকে আমি পড়াইছি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 1 নাম্বার নিয়মে আমি পড়াই যে রিয়েল সাবজেক্ট অনুসারে ভার্ব বসে। আর রিয়েল সাবজেক্ট থাকে কোথায়? রিয়েল সাবজেক্ট হচ্ছে প্রিপোজিশনের পূর্ববর্তী নাউন বা প্রোনাউনটাকে রিয়েল সাবজেক্ট বলা হয়। প্রিপোজিশনের পূর্ববর্তী নাউন বা প্রোনাউনটাকে কি বলা হয়? রিয়েল সাবজেক্ট বলা হয়। তাহলে এ বাস্কেট, বাস্কেট কয়টা বলেন তো? একটা। তো সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার তাহলে ভার্বটা কি আসবে? সিঙ্গুলার ভার্ব আসবে। এখন সিঙ্গুলার ভার্ব কোনটা আনসার করেন? 9 নাম্বার আনসার করেন দ্রুত। ওকে ওকে, হ্যাভ প্লুরাল, হ্যাভিং নন ফাইনাইট ভার্ব, হ্যাভ প্লুরাল, আনসার হচ্ছে হ্যাজ। সঠিক উত্তর কি বলেন তো? হ্যাজ।
এখন প্রশ্ন হচ্ছে অতিরিক্ত বিন কোথায় থেকে আসলো? অতিরিক্ত বিন হচ্ছে প্যাসিভ ভয়েসের বিন। এ বাস্কেট অফ আপেলস সোল্ড। এখন বাস্কেটের আপেলস তো আর নিজে নিজে বিক্রি করা হয় না, কেউ না কেউ বিক্রি করে। বুঝতে পারলাম? প্যাসিভ কিভাবে চিনবেন? দেখবেন এখানে ভার্ব হচ্ছে কি বলেন তো, সেল। এখন সেল করার কাজ দেখবেন বাস্কেট করতে পারে কিনা, পারে না পারে না, প্যাসিভ বেস। এই জন্য প্যাসিভ বেসের জন্য অতিরিক্ত বিন আনতে হবে। ভার্বের কাজ সাবজেক্ট করতে না পারলে সেটা প্যাসিভ বেস, আর প্যাসিভ বেস হলে প্যাসিভ বেসের জন্য প্রয়োজনীয় অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। প্যাসিভ বেস হলে প্যাসিভ বেসের জন্য প্রয়োজনীয় অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। ওকে, আরেকটা কোশ্চেন ট্রান্সফরমেশন অফ নাউন থেকে যেটা পড়াইছিলাম, এখান থেকে এই প্রশ্নটা 2018 সালে আসছিল প্রাইমারিতে। উত্তর করেন দ্রুত। দ্য প্রেইজড দ্য অনেস্টি অফ দ্য গার্ল। উত্তর করেন দ্রুত। ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কমন নাউন, প্রপার নাউন। কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14, এর উত্তর করেন। কোশ্চেন নাম্বার 14 দ্রুত। প্রশ্ন নাম্বার 14 দ্রুত উত্তর চাই। প্রশ্ন নাম্বার 14 দ্রুত উত্তর চাই। হেডওয়ার্ড, এই ডকওয়ার্ড, এগুলা দিয়ে ইংরেজি শেখা হয় না। যেটা শিখেছে ওটা শিখেন। টিউশন আগেরটা হেডওয়ার্ডটা এটা হয় না, যেটা শিখেছে ওটা শিখেন। প্রিপোজিশনে পূর্বেরটা সাবজেক্ট, সাবজেক্ট অনুসারে ভার্ব বসে, ভার্বের কাজ সাবজেক্ট করতে না পারলে প্যাসিভ ভয়েস হয়। দুনিয়ায় এর থেকে সহজ সমীকরণ আছে? হেডওয়ার্ড চিনার দরকার আছে আমার? বলেন। 14 নম্বর দ্রুত উত্তর করেন। কি আছে বলেন তো? দ্য প্রেইজড দ্য অনেস্টি অফ দ্য গার্ল। দ্য প্রেইজড, তারা প্রশংসা করেছিল, দ্য অনেস্ট অফ দ্য গার্ল, মেয়েটার সততাকে তারা প্রশংসা করেছিল। উত্তর বলেছে অনেস্টি শব্দ আসলে কোন ধরনের নাউন? অনেস্টি শব্দের ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনটা আসলে কি? ম্যাটেরিয়াল নাউন হচ্ছে বস্তু তৈরির উপাদান। ম্যাটেরিয়াল নাউন কি বলেন তো? বস্তু তৈরির উপাদান। উপাদান। ম্যাটেরিয়াল নাউনটা কি বলেন তো? বস্তু তৈরির উপাদান। যেমন ওয়াটার, মিল্ক, হ্যাঁ, সয়েল, এই টাইপের এগুলো। তারপরে আপনার গোল্ড। বুঝতে পারলাম? এগুলো হচ্ছে কি বলেন তো? বস্তু তৈরি, কোনো কিছু তৈরির উপাদান। এরপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কমন নাউন, প্রপার নাউন আমরা অন্য কোনো দিন আলোচনা করবো ইনশাআল্লাহ বিস্তারিত। অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা ম্যাক্সিমাম উত্তর এটাই করেছি, এবং ম্যাক্সিমাম যখন পরীক্ষা হয়েছে তখন উত্তর অ্যাবস্ট্রাক্ট নাউন করেছেন। যারা অ্যাবস্ট্রাক্ট নাউন করেননি কেবল তারাই চাকরি পেয়েছেন। যারা এটার উত্তর, এগুলোর উত্তর, এটার উত্তর অ্যাবস্ট্রাক্ট নাউন করেননি তারা চাকরি পেয়েছেন, আর যারা করছেন তারা পাননি। কেন? কারণ অ্যাবস্ট্রাক্ট নাউন এখানে ভুল। আমরা বলেছিলাম খুব সহজভাবে শিখিয়েছিলাম, অনেকেই হয়তো আমার ক্লাস করেননি, যার কারণে দেখেন আমি বলছিলাম পি এম এ প্লাস এস বাই এস, অথবা আরটিআইসিএল, আর্টিকেল প্লাস পি এম এ সমান সমান কমন নাউন। সমান সমান কমন নাউন কি বলেন তো? পিতে কি বলেন তো? প্রপার নাউন। এম এতে কি বলেন তো? ম্যাটেরিয়াল নাউন। এতে কি বলেন তো? অ্যাবস্ট্রাক্ট নাউন। এদের পরে যদি এস বাই এস যুক্ত থাকে তখন এটা কি হয়ে যায় বলেন তো? কমন নাউন হয়। ট্রান্সফরমেশন অফ নাউনের টপিক। ট্রান্সফরমেশন অফ নাউনের টপিক। আবার খুব খেয়াল করেন, পিতে কি বলেন তো? প্রপার নাউন। এমএতে কি বলেন তো? ম্যাটেরিয়াল নাউন। এতে কি বলেন তো? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এদের পূর্বে যদি আর্টিকেল থাকে তখন কি হয় বলেন তো? কমন নাউন। এবার নিজেরা প্রশ্ন করে দেখেন উত্তর কি আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন হয় না উত্তর কমন নাউন? বলেন তো, বলেন উত্তর কি আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন হয় নাকি উত্তর কমন নাউন? বলেন। উত্তর কখনোই সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয় না। ঠিক আছে? বুঝতে পারলাম? তার মানে প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এদের পরে যদি এস বাই এস যুক্ত থাকে, কোন নির্দিষ্ট ব্যক্তির সততা এগুলো পরীক্ষার হলে মনে থাকে না।
আমাদের সমস্যা হচ্ছে আমরা পড়ার জন্য পড়ি, কিন্তু আমি আপনাদেরকে পড়াই চাকরি পরীক্ষায় মার্ক পাওয়ার জন্য। আপনি পড়ার জন্য পড়ায় লাভ কি? যদি চাকরি পরীক্ষায় মার্ক না পান, আমি এটা খুব কঠিন ভাবে আরো পড়ানো যায়। যদি তুলনা করা হয়, তো তুলনীয় ব্যক্তিটি প্রপার নাউন না হয়ে কমন নাউন হয়, তো দরকার আছে আমার না। সহজ ভাবে শেখা যায়, সেটা হচ্ছে এদের পরে যদি এসবের যুক্ত থাকে অথবা এদের পূর্বে যদি আর্টিকেল থাকে, তখন সেটা কি হয় বলেন তো? কমন নাউন হয়। ম্যাক্সিমাম ভুল উত্তর দিচ্ছেন, তার মানে কি বলেন তো? ম্যাক্সিমাম ভুল উত্তর দিয়ে আপনি প্রমাণ করছেন কি? প্রমাণ করছেন বলেন তো? আপনার বেসিকের অবস্থা ভয়াবহ ধরনের খারাপ। এখন এই বেসিকের অবস্থা খারাপ নিয়ে আপনি কতদিন থাকবেন? যতদিন থাকবেন ততদিন চাকরি পাবেন না। যত দ্রুত কাটায় উঠতে পারবেন তত দ্রুত ইনশাল্লাহ আল্লাহ একটা ব্যবস্থা করবেন। ওকে, 13 নম্বর কোশ্চেনটা, ইফ আই হ্যাড মাচ মানি আই ড্যাশ, কন্ডিশনাল থেকে। প্রতি বছরই দেখবেন প্রাইমারি নিবন্ধনে কন্ডিশনাল থেকে প্রশ্ন আসে। উত্তর করে ফেলেন তো 13 নম্বর কোশ্চেন, দ্রুত উত্তর করে ফেলেন। উত্তর চাই দ্রুত। এখন বলছেন বুঝেন নাই। এখন আপনি যদি প্রপার নাউন না বুঝেন, তাহলে এটা কেমনে বুঝবেন? যদি অ্যাবস্ট্রাক্ট নাউন বুঝেন যে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে সেই ক্ষেত্রে আপনি বুঝেন এদের পূর্বে আর্টিকেল যুক্ত থাকলে ওটা কমন নাউন হয়ে যাবে, ঝামেলা শেষ। 13 নম্বর দ্রুত উত্তর দেখি। 13 নম্বর কারা পারি? দেখি 13 নম্বর কারা পারি? নাউন ভার্ব আলাদা ক্লাস নিলে ভালো হয়। কালকে তো একটা বেসিক ক্লাস নিলাম, আর একদম যদি আপনার বেসিক ধরে ধরে শিখতে চান, সেক্ষেত্রে অফকোর্স পেইড বেস ছাড়া পৃথিবীর কোনো বিকল্প নাই, সেক্ষেত্রে যেখানেই পড়েন আপনি। আর আমরা 25 তারিখ থেকে যেটা করতেছি সেটা ইতিহাসের, এখন আপনি বলতে পারেন যে অনেকে তো 199 টাকা দিয়ে কোর্স করায়, 299 টাকা দিয়ে কোর্স করায়, তো সেক্ষেত্রে ইউর চয়েস, নো টেনশন, আপনি পড়তে পারেন। আমাদের প্রতিষ্ঠানের ইতিহাসে সর্বোচ্চ অফার দেওয়া হয়েছে। আমরা একই সাথে 4টা কোর্স করাচ্ছি, প্রাইমারি, নিবন্ধন, 11 থেকে 20তম গ্রেড, 10 থেকে 20তম গ্রেড। 4টা কোর্সের আলাদা আলাদা ফি আমাদের কমপক্ষে 50% অফার দিয়ে 6,000 টাকা, 1500 টাকা করে। আমরা এইবার প্রথমবারের মতো 25 জুন যেটার ওরিয়েন্টেশন ক্লাস, সেটা 4টা কোর্স আমরা করাইতেছি কত দিয়ে বলেন তো? 1500 টাকা দিয়ে। এর সাথে আমরা ওই যে আমাদের বাংলা সাজেশন, ইংরেজি সাজেশন, গণিত সাজেশন এবং সাধারণ জ্ঞান সাজেশন, এটা আপনাদেরকে কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হবে। সুতরাং এর থেকে বেস্ট আর কিছু চিন্তা হইতেই পারে না ইনশাল্লাহ। যাদের আগ্রহ আছে তারা দ্রুত 25 তারিখের আগেই কনফার্ম করে নিন, ইনশাল্লাহ আপনার লাইফে। আচ্ছা, বেসিক আমি সেটা ভালো না হবে, ক্লাস মাথায় ঢুকবে না। ওকে, 2 নম্বর। আচ্ছা, আমরা এটা করি, আগে প্রশ্ন করি। 13 নম্বর কোশ্চেনটা করি দ্রুত। 13 নম্বর কোশ্চেনটা যারা পারবেন তাদের জন্য আই লাভ ইউ, যারা না পারবেন তাদের জন্য আই লাভ ইউ। জান, কোশ্চেন নাম্বার 13 দ্রুত। আপনার বেসিক থাকলে সব বই ভালো, আপনার বেসিক না না ভালো থাকলে কোনো বই ভালো না। দ্রুত উত্তর চাই, দ্রুত। তেরো নম্বর কোশ্চেন কি বলছে বলেন তো? বলছে ইফ আই হ্যাড মাছ মানি। এটার বেসিকটা কোন জায়গায় আমি আপনাকে শেখাই। আই হ্যাড মাছ মানি, আই ড্যাশ। এখন খুব খেয়াল করেন, ম্যাক্সিমাম ছেলেমেয়েরা উত্তর করতেছেন কোনটা বলেন তো? হয় সি নাম্বার, নাহলে ডি নাম্বার, কেউ কেউ বি নাম্বার, কেউ কেউ এ নাম্বার। চলো আমরা একটু দেখার চেষ্টা করি আমরা এটা কেন বললাম। এটা তো আমাদের পাড়ার কথা, এটা আমাদের পাড়া কোশ্চেন। শুনো থেকে ইংরেজি গ্রামার ন্যাশনাল অফারের একটা ক্লাস, এটার ক্লাস কবে থেকে একটু বলবেন। শুনো, গ্রামারের কোর্স হচ্ছে আপনার 15 জুলাই আমাদের লঞ্চিং লাইভ হবে। যাদের শুধু ইংরেজি গ্রামার নিয়ে সমস্যা, তারা হচ্ছে 0 থেকে ইংরেজি গ্রামার কোর্সটা করতে পারেন, অফারে 999 টাকা। দেখেন এখানে আসেন, ইফ আই হ্যাড মাচ মানি। এখন ম্যাক্সিমাম ছেলেমেয়ে উত্তর দেখেছেন সি নাম্বার, আই উড হ্যাভ হেল্প দ্য ডিস্ট্রেস পিপল, এর উত্তর দেখেছেন ম্যাক্সিমাম। এখন প্রশ্ন হচ্ছে এখানে যে বেসিকটা দরকার, এটা আমার বই খুলে বলেন তো বাংলাদেশের কোন বইতে লেখা আছে? একটা বই খুলে দেখেন তো কোন বইতে ব্যাখ্যা দেয়া আছে। আপনার কাছে যে কোনো বই আছে একটু দেখিয়েন তো। দেখেন এই যে হ্যাভ ভার্ব, হ্যাভ এবং হ্যাজ, এই দুইটার মধ্যে হ্যাভ হচ্ছে প্লুরাল,
যেটা আমি বেসিক ক্লাসে পড়াই থাকি। আর হ্যাজ হচ্ছে কি বলুন তো, সিঙ্গুলার। দুইটাই প্রেজেন্ট টেন্স, তবে দুইটার মধ্যে একটা ভার্বের বেস ফর্ম, যেমন মুডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বলে। মুডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের কি বসে? বেস ফর্ম বসে। মুডাল অক্সিলারি ভার্বের পরে জীবনে কোনোদিন হ্যাজ বসে না, হ্যাভ বসে। কেন? ভার্বের বেস ফর্ম বসে। এই দুইটাই প্রেজেন্ট টেন্সের অন্তর্ভুক্ত, কিন্তু এই দুইটার ভিতরে একটা বেস ফর্ম, একটা প্রেজেন্ট ফর্ম। কোনটা বেস ফর্ম বলতে? হ্যাভ হচ্ছে বেস ফর্ম। হ্যাভ এবং হ্যাজ এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, এদের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড। অনেকেই হেড এর পাস্ট পার্টিসিপল ফর্ম বিন দাগান, অনেকেই হেড এর পাস্ট পার্টিসিপল ফর্ম বিন দাগান। তাহলে হ্যাভ এবং হ্যাজের ভিতরে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার আর হ্যাভ হচ্ছে প্লুরাল। হ্যাভ এবং হ্যাজ এর পাস্ট ফর্ম হচ্ছে, ভার্বের তিনটা ফর্ম থাকে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। হ্যাভ এবং হ্যাজ এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, এবং হ্যাভ এবং হ্যাজ এর পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটা বলেন তো? হ্যাড। আমরা যারা সি নাম্বার দেখাইছি তারা কি দেখাইছি বলেন তো? এই হ্যাড দেখে দেখাইছি ইফ যুক্ত অংশটা থার্ড কন্ডিশনাল আছে না রে ভাই? তাহলে ইফ যুক্ত সাবজেক্ট প্লাস বি টু আছে। তো এখন পাস্ট পারফেক্ট টেন্স হলে হেড এর পরে তো কি থাকতে হবে? বি থ্রি থাকতে হবে। তো এখানে বি থ্রি আছে না, তো এখানে বি থ্রি নাই, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে ইফ যুক্ত অংশটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে সেটা কোন ক্লজ বলেন তো? সেটা কোন কন্ডিশনাল বলেন তো? সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালে আমাদের উইল হয় না। এই যে উড হেল্প দ্য ডিস্ট্রেক্ট পিপল, এটা উত্তর, সঠিক উত্তর বি নাম্বার। কয়জন দাগাইছেন? গ্রামার ইতিহাসে সব থেকে সহজ টপিক, মাত্র 4টা স্ট্রাকচার, সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। এই জায়গাটা যখন আপনার ভুল হয়, তখন আপনাকে আপনার মনে রাখতে হবে যে না, আমার শরীরে রোগ বা সারাচ্ছে, আমাকে এটাকে ক্লিয়ারিফাই করতে হবে। তার মানে আমাদের এখানে বি যদি 3 থাকতো, তাহলে সেক্ষেত্রে হতো এখানে পারফেক্ট টেন্স, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার ক্লিয়ার কিনা বলেন? এবার ক্লিয়ার কিনা বলেন? এবার ক্লিয়ার হয়েছে? এবার ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার বুঝতে পারছেন কিনা? 14 নাম্বার 13 নাম্বার ক্লিয়ার বুঝতে পেরেছেন? 14 13 নাম্বার ক্লিয়ার কি বুঝতে পেরেছেন? 14 নাম্বার ক্লিয়ার, 13 নাম্বার ক্লিয়ার কি বুঝতে পেরেছেন? একটু কথা বলতে হবে, একটু কথা বলতে হবে যে আমি বুঝতে পারছেন না, বুঝতে পারছেন কিনা। একটা জিনিস জানতেন না, হঠাৎ করে আপনি জানছেন, শিখছেন, এটা আপনার আনন্দ হওয়া উচিত। ক্লিয়ার? চলেন আর একটা প্রশ্ন উত্তর করি, আরেকটা প্রশ্ন করি আমাদের। ওকে, চলেন কোশ্চেন নাম্বার 16, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। একটা দ্রুত উত্তর করবেন। এনটিআরসি দোষ, অর্থাৎ স্পেশাল এনটিআরসি মানে বিশেষ নিবন্ধন পরীক্ষায় 10 সালে প্রশ্ন আসছিল, এবং আরো বহু জায়গায় প্রশ্ন আসছিল। আমরা এই প্রশ্নটা থেকে বেসিক কিভাবে ডেভেলপমেন্ট করে করে পড়বো, এটা আমরা শিখবো ইনশাল্লাহ। একটু দ্রুত উত্তর করেন। অল দ্যাট, এই যে ইনডিফিনিট প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন থেকে 24-এ প্রশ্ন আসছে এবং 18-তে প্রশ্ন আসছে। বুঝতে পারলাম? দ্রুত উত্তর করেন। এটার উত্তর কোনটা বলেন তো? ইনডিফিনিট প্রোনাউন নাকি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নাকি ইন্টারগেটিভ প্রোনাউন নাকি রিলেটিভ প্রোনাউন? এই প্রশ্নটা আমি একটা 16 নাম্বার প্রশ্নটা একদম পরিপূর্ণ বেসিক সহ আলোচনা করতে চাই। বলেন, যদি চান তাহলে বেসিক সহ সবগুলো উত্তর করব। দ্রুত উত্তর চাই। ডেমনস্ট্রেটিভ? না 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 না, চলেন উত্তর করি, চলেন উত্তর করি।
রিলেটিভ প্রোনাউন, এটার উত্তর হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কিভাবে চিনবেন আজকে সারাদিনের জন্য শিখাই দিই। হু, হুম, হোস, হুইচ, হোয়াট, ডেট। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। মনে রাখবেন রিলেটিভ প্রোনাউন হয় এই ছয়টা। মনে রাখবেন রিলেটিভ প্রোনাউন হয় কয়টা বলেন তো? এই ছয়টা। এক নম্বর বৈশিষ্ট্য, এরা এরা সেন্টেন্সের মাঝে বসবে। কোথায় বসবে বলুন তো? মাঝে বসবে। এবং আরেকটা কি বলুন তো? এদের পূর্বে এনপি থাকবে বা নাউন বা প্রনাউন থাকবে। এই দুইটা বৈশিষ্ট্য দিয়ে রিলেটিভ প্রোনাউন খুব সহজে শেখা যায়। এই দুইটা বৈশিষ্ট্য দিয়ে রিলেটিভ প্রোনাউন খুব সহজে শেখা যায়। প্রথম কথা কি বলেন তো? রিলেটিভ প্রোনাউন কোনটা, এটা নিয়ে অনেকে কনফিউশন বাঁধে যে আসলে রিলেটিভ প্রোনাউন কোনটা। অনেক সময় হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ এদেরকেও রিলেটিভ প্রোনাউন বলা হয় না। ওগুলা রিলেটিভ প্রোনাউন না, ওগুলাকে রিলেটিভ অ্যাডভার্ব। তাহলে বাকি থাকলো কি বলেন তো? এই ছয়টা। কি কি বলেন তো? হু, হুম, হোস, হুইচ, হোয়াট, ডেট। তাহলে রিলেটিভ প্রোনাউন হইতে হলে এই ছয়টার ভিতরে থাকতে হবে। দুই নাম্বার কথা, ব্যতিক্রম বাদ দিলে রিলেটিভ প্রোনাউন গুলো সেন্টেন্সের মাঝখানে বসে। রিলেটিভ প্রোনাউন গুলো সেন্টেন্সের কোথায় বসে? মাঝখানে বসে। মানে সেন্টেন্সের শুরুতে বসে না, ব্যতিক্রম বাদ দিয়ে সেন্টেন্সের শুরুতে বসে, ওটা আপনাদের লাগবে না। তিন নাম্বার কথা হচ্ছে কি বলেন তো? দুই নাম্বার কথা, এদের পূর্বে অবশ্যই নাউন বা প্রনাউন থাকবে। এদের পূর্বে কি থাকবে বলেন তো? নাউন বা প্রনাউন থাকবে। ওকে, আচ্ছা। তো এইবার প্রশ্ন হচ্ছে যে ডেট, দেখেন তো ওই ছয়টার ভিতরে একটা আছে কিনা? আছে। ডেট কি ওই ছয়টার ভিতরে একটা আছে? আছে। এখন ডেটের পূর্বে কি নাউন বা প্রনাউন আছে? আছে। অল হচ্ছে ইনডিফিনিট প্রনাউন। অল কি বলেন তো? ইনডিফিনিট প্রনাউন। তাহলে দ্যাটটা কোন প্রনাউন বলেন তো? দ্যাট হচ্ছে রিলেটিভ প্রনাউন। বলেন দ্যাট কোন প্রনাউন? দ্যাট হচ্ছে রিলেটিভ প্রনাউন। দ্যাট কোন প্রনাউন বলেন তো? দ্যাটটা হচ্ছে রিলেটিভ প্রনাউন। আজকে আপনাদেরকে 1 ঘন্টা ক্লাস নিলাম, বলেন 1 ঘন্টা ক্লাসের মধ্যে একটু বলেন তো যে নতুন কোনো কিছু শিখছেন কিনা, জানেন কিনা, বা আপনি আপনি আগে ভুল জানতেন, নতুন করে শিখছেন কিনা, বা আদৌ আপনাদের এটা উপকার হচ্ছে কিনা, বা উপকার এত উপকৃত হচ্ছেন কিনা একটু বলেন। ক্লাসগুলো 1.5 ঘন্টা 2 ঘন্টার হলে আরো ভালো হতো, কিন্তু আপনাদের 1 ঘন্টায় ধরে রাখা কষ্টকর। অনলাইন তো, অফলাইন হলে সেটা ভিন্ন কথা। একটু বলেন, এবার মতামত চাই। এবার মতামত চাই, একটু বলেন দ্রুত। ক্লাস কেমন লাগবে বলেন। ক্লাস কেমন বুঝতে পারছেন এটা বলেন। ক্লাস কেমন লেগেছে, ক্লাস কেমন বুঝতে পারছেন, এটা একটু বলেন। বা প্রথমবারের মতো ক্লাস করছেন এমন কেউ আছেন এবং বুঝতে পারছেন কিনা একটু বলেন দ্রুত। শিখছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক কিছু শিখলাম, অনেক, হ্যাঁ ওকে, অনেক ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, বাকি আর কারা আছে? ইয়েস স্যার, অনেক কিছু নতুন, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে কাজ, অনেক কিছু শিখতে পারছি। ওকে, অনেক কিছু নতুন করে জানতে পারলাম। রেগুলার ক্লাসে থাকেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ এইভাবে প্রত্যেক, মানে এইভাবে যে আপনি 50টা 60টা ক্লাস করেন, দেখেন আপনার কতটা উন্নতি হয়। উপকৃত হয়েছি, থ্যাংক ইউ ভেরি মাচ। আলহামদুলিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ, অনেক কিছু জানলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক কিছু শিখছি, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক কিছু শিখছি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ফার্স্ট ক্লাস করলাম, থ্যাংক ইউ। প্রথম ক্লাস ছিল, যারা প্রথম ক্লাস ছিল তারা তারা কেমন বুঝতে পারছেন একটু বলেন। যারা প্রথম ক্লাস ছিল, এর আগে কোনোদিন আমার ক্লাস করেননি, তারা একটু বলেন। যারা প্রথম ক্লাস করলেন, এর আগে কোনোদিন আমাকে দেখেনও নাই, জানেনও নাই, ক্লাসও করেন নাই, তারা একটু বলেন কেমন লাগলো। আবার একজন গতকাল এবং আজকে লাইভ করেছে, থ্যাংক ইউ। 1 ঘন্টা ঠিক আছে,
না হলে লং হয়। এই যে না, আমি আপনাদের ঠিক আছে, আমি আপনাদের বিরুদ্ধে না, আমি আপনাদের পক্ষে। বাংলা গণিত সাধারণ জ্ঞান হবে না, হবে আপনাদের ভালো রেসপন্স থাকলে, কিন্তু আজকে তো রেসপন্স খুব কম। রবিবার রাত 9টায় ক্লাস, রবিবার রাত 9টায় ক্লাস, গণিত অথবা সাধারণ জ্ঞান। রবিবার রাত 9টায় ক্লাস, গণিত অথবা সাধারণ জ্ঞান। ফার্স্ট ক্লাস করেছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো বসছি, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ। যারা প্রথম ক্লাস করেছেন, প্রথমবারের মতো ক্লাস করেছেন, ভেরি ইফেক্টিভ ক্লাস, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ভালো। আমি ফার্স্ট ক্লাস করলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আর সেকেন্ড ক্লাস ছিল, আলহামদুলিল্লাহ ভালো। আজকে ফার্স্ট ক্লাস, আপনার পেইড বেসে অ্যাডমিট আছে, পেইড বেসে অ্যাডমিট প্রথম ক্লাস, আপনার ক্লাস অনেক দিন থেকে করছি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। নতুন কিছু জানলাম, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ। বা অন্য সাবজেক্টের ক্লাস হবে, অন্য সাবজেক্টের ক্লাস আপনাদের রেসপন্স থাকলে হবে। আজকের ক্লাসের রেসপন্স আমরা একদম পাইনি বললেই চলে। কালকে ক্লাস বেসিক ক্লাস ছিল, বেসিক এবং দুইটা মিলিয়ে দিতে হবে ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে স্যার, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। কালকে এবং আজকে ক্লাস করলাম, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের ভালো লাগাটুকু আছে বলেই হয়তো আমি এখনো পড়াইতে আসছি। যেদিন থেকে আপনাদের ভালো লাগাটুকু থাকবে না, সেদিন থেকে তো আপনাদের ভালো লাগা না থাকলে আমি পড়াইতে কারে আসবো বলেন? তো পড়াই আপনাদেরকে। রেগুলার এবং ক্লাস নিলে অনুমুক্ত হবো, রেগুলার ক্লাস হবে ইনশাল্লাহ। আমরা বলেছি যে আপনাদের একটু রেসপন্স দরকার, একটু জানাই দিবেন মানুষদেরকে, তাইলে আমরা একটু চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং রবিবারে আমরা জিকে অথবা গণিত ক্লাস দিব, এবং পরবর্তী মঙ্গলবারে হচ্ছে আমাদের কি বলেন তো আমাদের বাংলা ক্লাস দেওয়ার চেষ্টা করবো। আমি 4টা সাবজেক্ট দেওয়ার চেষ্টা করব। আমার একটা রিকোয়েস্ট থাকবে, যেন এই কাজটা যদি ভালো লাগে তাহলে যেন মানুষকে একটু ছড়াই দিয়ে একটু জানাই দিই, এতে ইনশাল্লাহ আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। আমি লাভবান না হলেও, অর্থনৈতিকভাবে লাভবান না হলেও, শুধু অর্থনৈতিক লাভ মানেই সব লাভ না। ইংলিশের পেইড কোর্সের বিষয়ে কিভাবে জানবো, বিসিএস গাইডেন পেজে মেসেজ দিন, তাইলে হবে। ওই যে দেখেন পাশে লেখা আছে বিসিএস গাইডেন, ফোন নাম্বার দেওয়া আছে, এটা আমার ব্যক্তিগত ফোন নাম্বার, এখানে কথা বলিন। স্যার নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস হচ্ছে ভাইয়া রবিবার রাত 9টায়। নেক্সট ক্লাস হচ্ছে রবিবার রাত 9টায়। আর সবার জ্ঞাতার্থে, যাদের বেসিক নিয়ে সমস্যায় আছে, হ্যাঁ, যাদের বেসিক নিয়ে সমস্যায় আছে, তারা 25 জুন থেকে যে আমাদের কম্বাইন কোর্সটা শুরু হচ্ছে 1500 টাকায় খুব স্বল্প মূল্যে, তারা চাইলে এখানে জয়েন করতে পারেন। আমি বিশ্বাস করি আপনার শিক্ষা জীবনের বেস্ট একটা ইনভেস্টমেন্ট হবে বলে আমার বিশ্বাস, ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হচ্ছে রবিবার রাত।